আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের অভিভাবক। তিনি সংখ্যালঘু মানুষের ত্রাতা হিসাবে এতদিন তিনি বোরখা পরেছেন, হিজাব পরেছেন এবং এই রাজ্যে বিজেপিকেও ডেকে নিয়ে এসেছেন, এটাও সত্য কথা। 1998 সাল থেকে আর 2025 পর্যন্ত তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে, সেটা পরিষ্কার। এবং তিনি এখানে ধর্মীয় বিভাজন তৈরি করে হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছেন। এবং তারপরেও পরিষ্কার হয়ে গেল 2024 সালে এই দেশের প্রধানমন্ত্রীর দল বিজেপি রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজনকে ত্বরান্বিত করেছে। এবং যে বিজেপি এই ভারতবর্ষে 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন, কৃষকদের সুদিনের কথা বলেছিলেন, সারের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে, বিদ্যুতের দাম কমবে, ভারতবর্ষের মানুষ ভালো থাকবে, 2 কোটি বেকারের চাকরি হবে, জিরো ব্যালেন্সে 15 লক্ষ করে টাকা ঢুকবে, যখন তারা দিতে পারলেন না, যখন তারা কথা রাখতে পারলেন না, তখন ধর্মীয় তাস খেলতে শুরু করলেন, অর্থাৎ রাম মন্দির। ভারতবর্ষের 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর আমরা যে সংবিধান পেয়েছি, ধর্মনিরপেক্ষ সংবিধান, যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজও আমরা রাস্তায় আছি, এবং এই বিজেপি এই সংবিধানকে ভাঙতে চাইছে। আসলে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে তার জন্মবৃত্তান্তের পর আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তিনি বোরখা পরেছেন, তিনি হিজাব পরেছেন, তিনি রেড রোডে গিয়ে নামাজ পড়েছেন, তিনি দোয়া আদায় করেছেন, এই রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ তাকে বিশ্বাস করেছেন। কিন্তু আমরা কি দেখলাম? তিনি এই রাজ্যের মানুষের করের টাকা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত সমস্ত করের টাকায় 250 কোটি টাকা খরচ করে তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে। 2024 সালে ভারতবর্ষের মানুষ যখন সংবিধান সংকট এসেছে এবং আপকি বার 400 পার নরেন্দ্র মোদী এবং অমিত শাহর গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি এই বিভাজনকে এবং বিজেপির জুতোয় যদি পা গলিয়ে এই জগন্নাথ মন্দিরকে সামনে রেখে তিনি যদি মেরুকরণ করার রাজনীতি করেন, এবং তিনি বলেছিলেন বছরে ডবল চাকরি হবে, তিনি সম্প্রীতির কথা বলেছিলেন, 10,000 মাদ্রাসার কথা বলেছিলেন, আমরা কি দেখছি? যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। 2026-এও মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এই রাজ্যের সংখ্যালঘু মানুষ, এই রাজ্যের আদিবাসী দলিত মানুষ দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দেবে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে বোরখা পরেন, আপনি যে হিজাব পরেন, আপনি যে মুসলমানদের ত্রাতার কথা বলেন, আপনি আলটিমেট বিজেপির দালাল হিসেবে আপনি কাজ করছেন এই রাজ্যে। কয়েকদিন আগে ঢোলাহাটে দেখলাম যেভাবে মাদ্রাসা ভোট করেছে, সাধারণত মানুষের মনে একটা মাদ্রাসা ভোটে যদি ভোট লুট করে তাহলে 26 বিধানসভা নির্বাচনে 2011 সালের পর যে কটা নির্বাচন হয়েছে, একটা নির্বাচনও সুষ্ঠুভাবে হয়নি। তৃণমূলের লুট এবং লুট সেটা গরিব মানুষের অধিকার বলুন, পঞ্চায়েতের ত্রিপল বলুন, মিড ডে মিলের চাল বলুন, বালি বলুন, কয়লা বলুন, গরু বলুন, আর হচ্ছে আপনার 100 দিনের কাজ বলুন, যেখানেই মানে উন্নয়ন সেখানেই তৃণমূল কংগ্রেস আর সেখানেই কাটমানি। অতএব এই লুটতরাজের রাজ্যে মানুষ যদি সচেতন না হয়, আর এই রাজ্যের সংখ্যালঘু আদিবাসী মানুষকে যেভাবে ঠকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যদি সজাগ না হয়, তাহলে আগামী দিন এই রাজ্যটা সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে এবং সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতা বলে কিছু থাকবে না। এই সভাকে কেন্দ্র করে একেবারে বাধা দেওয়ার একটা পরিকল্পনা ছিল। দেখুন, আজকে আমার দলের চেয়ারম্যান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানেই সভা করছে কেন, সব থেকে বুকে চিনচিন করছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের। তো স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়কে কথাটা বলি যে আপনি যত আটকাবেন, যত মারবেন, যত মিথ্যা মামলা দেবেন, আমাদের আইএসএফ তত বাড়বে, এবং আপনি যত কোন জায়গায় আটকাবেন, আমাদের কোথাও অসুবিধা নেই। জলে জঙ্গলে যেখানেই গরিব মানুষ, আদিবাসী দলিত মানুষ, সংখ্যালঘু মানুষ বিপদে থাকবে, সেখানেই আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী পৌঁছে যাবে, বিশ্বজিৎ মাইতিরা পৌঁছে যাবে এবং ইন্ডিয়ান সেকুলার পৌঁছে যাবে।